নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ত্রাণ বন্টন নিয়ে ভিডিওর সঙ্গে বচসায় সাংসদ মনোজ টিগ্গা, ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। মন্থর বৃষ্টিতে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা, মন খারাপের আবহ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ত্রাণ বন্টন নিয়ে ভিডিওর সঙ্গে বচসায় সাংসদ মনোজ টিগ্গা, ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ত্রাণ বন্টনকে কেন্দ্র করে মাদারিহাটের ভিডিওর সঙ্গে তীব্র বচসায় জড়ালেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে গত 29 অক্টোবর। কয়েকদিন আগে ডুয়ার্সে হাতির হামলায় মৃত্যু হয় এক মা ও মেয়ের। তাদের পরিবার কেন এখনো ক্ষতিপূরণ পাননি সে বিষয়ে জানতে মাদারিহাটের বিডিও অফিসে হাজির হন সাংসদ। আলোচনার সময় বিডিও নিজেই যুক্তি তুলে ধরতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংসদ। আঙুল উঁচিয়ে টেবিল চাপড়ে তিনি বিডিওকে কড়া ভাষায় তিরস্কার করেন। মনোজ টিগ্গা অভিযোগ করেন, চা বাগানের বহু শ্রমিক পরিবার উত্তরবঙ্গের 4 অক্টোবর প্রবল বৃষ্টির পর থেকে বিপর্যস্ত। তিনি আরও বলেন, বিডিও অফিস এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। বিডিওগিরি করতে হলে বিডিওগিরিই করুন, না হলে তৃণমূলের পতাকা হাতে নিন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি, আর যা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ডব্লিউবিএসএস অফিসারের উপরে যে হিসাবে একজন জনপ্রতিনিধি, উনি নাকি আলিপুরদুয়ারের সাংসদ, উনি নিজের পাওয়ারটা দেখাইছেন। এদের মাথা পাগল হয়ে গেছে। এবং এর আগে আমরা দেখেছি কুমারগ্রামের বিধায়ককে 70 বছরের একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়েছে। 2 প্যাকেট মুড়ি নিয়ে ত্রাণবিলির নামে গিয়েছিল। ওখানে 300টা বাড়ি, 3টা বাড়িকে দেওয়ার জন্য জায়গা ছিল না, বিরাট ত্রাণ নিয়ে ওখানে গিয়েছিল। তো মানুষ ওকে কোশ্চেন করেছে, 5 বছর আপনি কোথায় ছিলেন, 5 বছর কি কাজ করলেন? এটা বলার সাথে সাথে 70 বছরের বয়স্ক বৃদ্ধা লোককে ধাক্কা দিয়েছে। কালকে দেখেছি প্লাস্টিকের নামে, পলিথিনের নামে সাংসদ মনোজ টিগ্গা, মাননীয় সাংসদ, উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন আর যেভাবে ধমকি দিয়েছেন, অসাংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে এভাবে কিন্তু থ্রেট করেছেন। টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন। আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে। এরা কোনো কাজ করে না, মানুষের পাশে যায় না, মানুষকে কোনো পরিষেবা দেয় না। এই যে ফ্লাড গেল, ফ্লাডে এরা কি করলো? কত ত্রাণ দিল, কত লোকের কাছে গেল, কি কাজ করলো? নিজের ফান্ডের কোনো টাকা দিয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে? আমার অ্যাকাউন্ট থেকে আমি 1 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি মানুষের পরিষেবার জন্য। এবং আমাদের অনেক সাংসদ এমএলএরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছে। ওরা কি দিল? কিচ্ছু দেয় নাই। প্লাস্টিকের নামে যেভাবে কালকে গুন্ডামি করেছে আর মোস্তানি করেছে, এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে, এটা সুনিশ্চিত থাকেন। তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এমএলএ এমপিরা কেউ কাজ করে না। আচ্ছা, সার্টিফিকেট কি তিনি দেবেন? আজকে মনোজ দা যে কাজটি করেছে এটা তো একটা অংশ মাত্র। আজকে শুধুমাত্র এই আমলারা, বিডিও, ডিএফ, এসপি, ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদলেহন ছাড়া কোনো কাজ করছে না। যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে। তো এটাই হওয়ার কথা ছিল। কতদিন আমরা সহ্য করব? এই খবরেরই বহিঃপ্রকাশ হচ্ছে মনোজদার এই ঘটনাটা। সাথে উনিও প্রশ্ন করছেন যে তারা নাকি 5 বছরে এমএলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না। তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন? তিনি তো আবার জিততেও পারেন না। এবার যদি আমরা প্রশ্ন করি, তিনি কেন নিজের বিধানসভা হেরে যান, নিজের লোকসভা হেরে যান, নিজের ব্লক হেরে যান, নিজের পারলে জেলা পরিষদটাও নিজের হেরে যান, হয়তো নিজের বুথটাও হেরে যান? এবার আমরা যদি প্রশ্ন করি, আপনি যদি এতই পাশে থাকেন তাহলে এগুলো জিততে পারেন না কেন? আরেকটি উনি বলেছেন যে সেখানে নাকি সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমি এতদিন পরে কেন গেলাম। তো ভিডিও ফুটেজ তো আপনারাই পাঠিয়েছেন, আপনারাই বের করেছেন। তো আপনার ওখানকার অঞ্চল সভাপতি
কি ঘটনা করছিল, কি করছিলেন সভাপতি, বা কুমারগ্রামের যে জিপির অঞ্চল সভাপতি কি করছিলেন, আপনার তৃণমূলের নেতারা কি করছিলেন ওখানে। আপনারা নিজেরাও ত্রাণ দেবেন না, নিজেরাও কোনো কিছুই করবেন না, আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াবো তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন, আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন, আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা আপনাকে তো কোনোদিন এই ওভারলোডিং নিয়ে বা অবৈধ ডাম্পার নিয়ে প্রশ্ন করতে দেখি না, আপনি কেন প্রশ্ন করেন না? আর মুখ্যমন্ত্রীকে আপনাকে তো কোনোদিন গরু চুরি বা মোষ চুরি ইত্যাদি নিয়ে কোনোদিন প্রশ্ন করতে দেখা যায় না। এখন যদি বলি তখন আপনার গায়ে লাগে এবং আপনাদের আঙুল তোলা হয়। আবার একটা কথা বলতে, আমরা মানুষের পাশে আছি, মানুষ ঠিক করবে আমরা কাজ করছি করছি না। তৃণমূলের কোনো জেলা সভাপতি বা যিনি এমপি জিততে পারেন না, ঘুরপথে এমপি হন, তার সার্টিফিকেট আমাদের দরকার নেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে শনিবার এক হাতি শাবকের মৃতদেহ উদ্ধার। বাগানের ম্যানেজারের নজরে আসে মৃত হাতি শাবকটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগডোগরা বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মী। বন দফতর সূত্রে প্রাথমিক অনুমান, দুই পূর্ণবয়স্ক হাতির মধ্যে লড়াইয়ের সময় মাঝখানে পড়ে মৃত্যু হয়েছে ওই হাউস্তি শাবকের। মৃত শাবকের বয়স আনুমানিক 2 থেকে 3 মাস বলে জানা গিয়েছে। বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেঙ্গল সাফারিতে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয়দের মধ্যেই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। বন দফতর ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। টানা বৃষ্টির জেরে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল দুধিয়া অঞ্চলে, তা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দুধিয়ার হিউম পাইপ সেতু। তবে শনিবার সকালে বালাসন নদীর জলস্তর নামতে শুরু করায় ফের খুলে দেওয়া হয়েছে সেতুটি। বর্তমানে ধীরগতিতেই হলেও স্বাভাবিকভাবে চলছে যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বালাসন নদীর জল উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছিল। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন পূর্ত দফতরের আধিকারিকরা। শনিবার সকালে বৃষ্টি কমতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হয়। নদীর জল ধীরে ধীরে নেমে আসতে থাকে। সেতুর কাঠামো অক্ষত রয়েছে বলে নিশ্চিত হন পূর্ত দফতরের আধিকারিকরা। এরপর ফের যান চলাচল শুরু হয় দুধিয়া সেতুতে। সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শনিবার শিশু কিশোরদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের শরজেন্দ্র দেব রায়কট সাংস্কৃতিক কলা কেন্দ্রে। শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই দিনের অনুষ্ঠানের আয়োজন হয়। সারা রাজ্য জুড়ে এই দিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি আঁকার মূল বিষয় ছিল আমার বাংলা। শিশুদের চিন্তা ভাবনাকেই প্রাধান্য দেওয়া হয়। এদিন শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিভাগ ক 1ম থেকে 4র্থ শ্রেণী এবং খ বিভাগ 5ম থেকে 11দশ শ্রেণী। মাদকমুক্ত জলপাইগুড়ির পথে টাউন স্টেশনের ড্রাগস ফ্রি ফাউন্ডেশনের সচেতনতা অভিযান। জলপাইগুড়ি শহরকে নেশার অভিশাপ থেকে মুক্ত করতে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ। শুধু রাজনৈতিক দলের সভা সমাবেশ নয়, সমাজকে রক্ষার জন্য প্রয়োজন জনসচেতনতা ও পুলিশের সক্রিয় উদ্যোগ। এই বার্তাই প্রতিধ্বনিত হলো শনিবার জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায়। ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা। তার পাশাপাশি সেখানে ছিলেন স্টেশন ম্যানেজার নিতাই দাস, আরপিএফ ও জিআরপির আধিকারিক ও কর্মীরা। আলোচনায় উঠে আসে এক স্পষ্ট বার্তা: মাদক বিরোধী লড়াইয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় মাদকসেবী ও কারবারিদের সংখ্যা যে ক্রমেই বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সকলেই। অভিযোগ, টাউন স্টেশন চত্বরে এখন মাদক কারবারের রমরমা ব্যবসা চলছে। এই পরিস্থিতি বদলাতে প্রথমে নিজের উদ্যোগেই অভিযান শুরু করেন শহরের বাসিন্দা অজয় সাহা। তার সেই একক উদ্যোগই আজ এক বৃহৎ আন্দোলনের রূপ নিয়েছে। শহরবাসীর সহযোগিতায় গঠিত হয়েছে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন, যা নিয়মিতভাবে মাদক বিরোধী প্রচার ও অভিযান চালিয়ে যাচ্ছে।
সংগঠনের সভাপতি অজয় সাহা বলেন, জলপাইগুড়ি টাউন স্টেশন শহরের ঐতিহ্যের প্রতীক। সহ সভাপতি গণেশ ঘোষ জানান, অজয়ের নেতৃত্বে এই আন্দোলন গোটা শহরে আলোড়ন ফেলেছে। স্টেশন ম্যানেজার নিতাই দাস ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ। শেষ পর্যন্ত আলোচনা সভার মূল বক্তব্য একটাই, শুধু সংগঠন নয়, নেশামুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারণের সম্মিলিত উদ্যোগই হতে পারে আসল শক্তি। জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে সেই ঐক্যের দৃশ্যই যেন আজ দেখল শহরবাসী। একদিকে রেল পুলিশের আধিকারিক, অন্যদিকে সাধারণ নাগরিক ও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া একটি ফাউন্ডেশন, সবাই এক কণ্ঠে প্রতিজ্ঞাবদ্ধ, নেশার বিরুদ্ধে লড়ব, মাদক মুক্ত শহর গড়ব। দেখুন, আপনারা জানেন যে বিগত পুজোর আগেই আমাদের একটা রাজবাড়ি পার্কে, আমাদের যে জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক আছে, সেখানে একটা মারণ রোগ যে ব্রাউন সুগার, এই যে এলাকা জুড়ে স্টেশনটাকে করিডোর করে বা স্টেশনের যে আশেপাশের যে এলাকা আছে সেই এলাকাটাতে যে বারবারন্ত বেড়ে চলেছে, যার ফলে ছাত্র যুব সমাজ জলপাইগুড়ির পরিবেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। সেটা নিয়ে আমরা বিগত কিছুদিন আগে ড্রাগ ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন নামে আমাদের একটা কমিটি গঠিত হয়েছিল এবং সেই কমিটিতে আমাকে সভাপতি করা হয়েছিল। তার মধ্যে সহসভাপতি জয়ন্ত ভৌমিক এবং গণেশ ঘোষ। এটা একটা অরাজনৈতিক কমিটি এবং তার মধ্যে আমাদের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট শিক্ষক গৌতম দাস মহাশয় আছেন এবং আরও অনেকেই আছেন। সেই কমিটি আজকে দ্বিতীয় মিটিং আমাদের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আমাদের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন চত্বরে আরপিএফের আধিকারিকদেরকে নিয়ে, সঙ্গে স্টেশন ম্যানেজারকে নিয়ে, সঙ্গে জিআরপির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে নিয়ে এই এলাকাটিকে কিভাবে মাদক মুক্ত করা যায় এবং এই এলাকার সর্বোপরি যারা জনগণ আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের আজকের এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন, কারণ তারাও আজকের এই যে মারণ রোগ ব্রাউন সুগার সেটার যে ভয়াবহতা তারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এবং সেই বিষয়ে জলপাইগুড়ি শহরকে মাদকমুক্ত করতে আমাদের একটা কমিটি গঠন হয়েছে যার নাম ড্রাগ ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন। আজকে এই এলাকাটিকে কিভাবে রক্ষা করা, শুধু এই এলাকাটি না, কারণ এই এলাকাটার থেকেই জলপাইগুড়ি শহর জুড়ে বা শহরের বাইরেও মাদক পাচার হচ্ছে। এখান থেকে ছোট ছোট কোয়ান্টিটিতে এখান থেকে মাদক কিনে নিয়ে গিয়ে গ্রামাঞ্চলে বিক্রি হচ্ছে এবং শহরের পরিবেশ, যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংস হচ্ছে। তার প্রতিবাদেই বা আপনি বলতে পারেন যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা আজকে এখানে অনুষ্ঠিত করতে চলেছি এবং যেটা চলছে এখন। আমাদের লক্ষ্য হলো জলপাইগুড়িকে মাদকমুক্ত করা, জলপাইগুড়ির যুব সমাজকে ধ্বংস করা এবং কীভাবে জলপাইগুড়ির পরিবেশ ফিরিয়ে আনা যায়। সেই সঙ্গে আজকের মিটিংও আপনাদের মাধ্যমে মাননীয় এসপি সাহেবের কাছে, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে শুধুমাত্র পিসি পার্টি দ্বারা এই এলাকার মাদক বিরোধীদের, মাদক কারবারিদের রোখা যাবে না। আপনাদের মাধ্যমে মাননীয় পুলিশ সুপারকে আমি অনুরোধ জানাচ্ছি যে অতি শীঘ্রই যদি একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যায় এবং এই স্পেশাল টাস্ক ফোর্স দ্বারা যদি এই মাদক কারবারিদের শক্ত হাতে রুখে দেওয়া যায়, তাদের নির্মূল করা যায়, তাহলে জলপাইগুড়ির পরিবেশ ফিরিয়ে আনতে পারবো আমরা এবং সেটাতে অবশ্যই পুলিশি সহযোগিতা প্রয়োজন। আজ যে জলপাইগুড়ি ড্রাগস ফাউন্ডেশনের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তো ওনাদের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং ওনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে ওনাদের পাশে দাঁড়াবো, এইটুকু আমি বলতে পারি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মান্থার বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা, মন খারাপের আবহ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। ক্ষতিগ্রস্ত একরের পর একর ধান, শাক, সবজির ক্ষেত, নষ্ট গাঁদা ফুল, মটরশুঁটি, লঙ্কা সহ একাধিক সবজি, কয়েক কোটি টাকার সবজি এবং শাকসবজি ক্ষয়ক্ষতির আশঙ্কা। 5ই অক্টোবর বন্যার ধাক্কা সামলে উঠে নতুন করে চাষাবাদ শুরু করেছিলেন তিস্তাপাড়ের বিস্তীর্ণ অংশের কৃষকরা। ধান, আলু, কফি, লঙ্কা, গাঁদা ফুল, পালং শাক সহ একাধিক শাকসবজি চাষ করেন তিস্তার সুকান্তনগর, সারদাপল্লী, মণ্ডল ঘাট সহ বিস্তীর্ণ অংশের কৃষকরা। এদিকে শুক্রবার বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় চাষের ক্ষেত। ক্ষতিগ্রস্ত একের পর এক শাকসবজির একরের পর একর জমি। সব মিলিয়ে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের।
জমির অবস্থা এখন যে চাষ করছিলাম, আলু লাগাইছিলাম, তা মোটামুটি ধরো 20 বিঘা, লঙ্কা ছিল 10 বিঘা, সবই জলের তলায় চলে গেছে। আর মোটামুটি ফুল ছিল মোটামুটি বিঘা 3, সেটাও জলের তলায়। এখন কি যে করব, তারপরে ভেবে পাচ্ছি না। আর লক্ষ লক্ষ টাকা মানে মোটামুটি ক্ষতি আমার, মোটামুটি ধরো ক্ষতি হবে না হলো 50 লক্ষ টাকা আমারই। আরো যেসব মানুষের গেছে মোটা কয়েক কোটি টাকা খরচা, তিস্তার পরে এরকম অবস্থা হয়ে গেছে এই মনথার জন্য। মানে এখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই আমাদের। ঘুরে দাঁড়াতে হয়তো পারবো না, যে অবস্থা সবই শেষ হয়ে যাবে। এই দেখে আসলাম। তারপরে লাফা ছিল, তারপরে পালং ছিল, এদিকে মূলো শাক ছিল, সবই শেষ হয়ে গেছে। পেঁয়াজ কলি ছিল কিছু, মোটামুটি বিঘা 10 পেঁয়াজ কলি ছিল, সেটাও শেষ হয়ে গেছে। ফুল সবজি শাক হ্যাঁ, সব শেষ। ফুল সবজি শাক সব শেষ, কিছুই নেই। কালকে যে ঘটনা ঘটছে তাতে আমাদের চাষবাসে বহুত টাকা খরচ হয়েছে, এবং টাকা পয়সা সবই তো লেনদেন করা, এবং মেয়ে ছেলের সবারই সমস্যা বেঁচে গেছে। কিরকম কি নষ্ট হলো? ফুলকপি, লঙ্কা, পেঁয়াজগুলি তো একবারই শেষ। ও তো আর দাঁড়াবে, লঙ্কায় তো চান্স আছে যদি একটু খরা হয়, আকাশে মেঘটা যদি কাটে, তাহলে লঙ্কার একটু আশা আছে। ফুল তো অবশ্যই শেষ, মানে সবজি ও শাকও শেষ। বর্তমানে এখন সবকিছুই শেষ হয়ে গেছে, এখন আর দাঁড়ানোর কোনো কায়দা নেই। এতটাই ক্ষতি করেছে, এতটা ক্ষতি হয়েছে তিস্তার সমস্ত চর এলাকা জুড়ে। হ্যাঁ, সব মানে তোমার বাদ থেকে শুরু করে একদম 9 নম্বর 10 নম্বর অব্দি শেষ, কিছু নাই, সব শেষ হয়েছে। জল উঠে শেষ। হ্যাঁ, জল উঠছে তো উঠছে। তবে আমাদের গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল যা আছে সবটা আপনার বাদের পরে আছি। এখন কবে যে আকাশ ভালো হবে আর কবে যে নিচে নামবো, এখন হ্যাঁ, এখন তো যাওয়া হয়নি তো। পিনাকি শিলের রিপোর্ট। থাকা খাওয়ার সমস্যা নেই, কিন্তু মন টানছে ঘর। দুর্যোগের মেঘ পুরোপুরি না সরায় প্রশাসন চাইছে না এখনই ঘরে ফিরুন ময়নাগুড়ির ত্রাণ শিবিরে আশ্রিত দুর্গতরা। তাই ত্রাণ শিবিরে আরও অন্তত একটা রাত কাটাতে হবে দুর্গত এলাকার বাসিন্দাদের। গত 5ই অক্টোবর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির ময়নাগুড়ি জলঢাকা পাড়ের একাধিক গ্রাম। ঘরবাড়ি হারিয়ে বাঁধের পাশে তাঁবুর নিচে আশ্রয় নেন বহু পরিবার। 26 দিনের মাথায় ফের দুর্যোগের ঘনঘটা। মান্থার ধাক্কায় শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হওয়ায় আর ঝুঁকি নেয়নি ময়নাগুড়ি প্রশাসন। জলঢাকা নদীর পাড়ে তাঁবুর নিচে আশ্রিতদের সরিয়ে স্থানীয় 2টি স্কুলে থাকা আর খাওয়ার ব্যবস্থা হয়। স্কুলের শিবিরে রাত কাটে দুর্গত এলাকার কয়েকশো মানুষের। শনিবার ঘরে ফেরার জন্য মন কেমন করলেও ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। তাই আরও একটা রাত স্কুলের ত্রাণ শিবিরেই কাটাতে হবে ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাটোর বাড়ি, তারার বাড়ি, বেদগাড়া এলাকার জলঢাকা নদীর পাড়ের বাসিন্দাদের। ক্যাম্পে কালকে আসছি মোটামুটি 4টার দিকে, সন্ধ্যা 4টার দিকে। প্রশাসন নিয়ে আসলো? নিয়ে আসে। কেন আনলো? ওই যে আকাশের পরিস্থিতি খারাপ, বৃষ্টি হতে পারে বিদ্যুৎ সহকারে, তারপর নদীর জল বাড়তে পারে। আমাদের ওইখানে তো পাড়ার বাড়ি ওইখানে তো ভাঙছে, আমাদের ভাঙাটার পিছনেই আমাদের বাড়ি। আগে থেকে মনে হয় তাহলে তাঁবু টাঙিয়েছিলেন? হ্যাঁ, তাঁবু টাঙিয়েছিলাম। হ্যাঁ, তাঁবু থেকে এখানে আনা হয় নাই। আমাদের বাড়ি আছে আর কি, আমাদের বাড়ি নিয়ে যায়নি, এরকম হয়নি পরিস্থিতি। বাড়ি আছে বর্তমানে। তো বাড়িতে ছিলাম মোটামুটি 7 দিন হচ্ছে আর কি বাড়ি আসার। তাম্বু থেকে বাড়ি আসলাম 7 দিন হচ্ছে। 7 দিন পরেই তো এইরকম আবহাওয়া শোনা গেল, বলতেছে এখানে থাকা যাবে না, সবাই চলো আমগুড়ি স্কুলে চলো। এই তো ওখানে আমাদেরকে নিয়ে আসলো কালকে। এখানে নিয়ে আসলে এখন এখানে আসি। কালকে থেকে আছেন? কালকে হ্যাঁ, পরিবার সহকারে আসি। খাওয়া দাওয়া সব ব্যবস্থা এখানে করে দিতে। হ্যাঁ, আছে। হ্যাঁ, সকাল থেকে কি খেলেন? সকালে চিড়া দিছে, গুড় দিছে, খাইছি, দুধ দিছে, এগুলো খেলাম। তারপর এখন রান্না হচ্ছে, এখন খাবো, ভাত খাবো। কি রান্না হচ্ছে? এই ভাত রান্না হচ্ছে, ডাল, সবজি, ভাত। কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা নেই। এখানে আমগুড়ি স্কুলে বাড়িতে যদি জল ঢুকছে নাকি? এখন তো জল নাই বাড়িতে। আচ্ছা। আগে তো বন্যা হয়ে গেছে ওটা। আচ্ছা। এখন তো 2 দিন মাইকিং করার পরে কিন্তু আমরা তো বাড়িতে কেউ থাকতে পারছি না। আপনারা তো বাঁধেই ছিলেন নাকি? বাঁধে আমাদের আছে, বাঁধে ছিলাম, এখনো ক্যাম্প আছে। এখন সব পরিবারে এখানেও আছি, ওইখানেও আছি। দিনের বেলা আমরা ওইখানে আছি, ছেলে বউ আছে, আর আমি বুড়ো বুড়ি এখানে আছি। পনেরো দিনের এখানে? হ্যাঁ।
তাঁবুটা নিয়ে আছেন সেখানে তো? হ্যাঁ, তাঁবু আছে। তাঁবুতে কে কে আছে? তাঁবুতে বেকাবাবু আছে। আচ্ছা, এখানে আপনারা আছেন? হ্যাঁ, বুড়ো বুড়ি এখানে আছে। এখানে কি আর আমাদের আরো অনেক পরিবার আছে ওই তাঁবুতে। আচ্ছা, ওইখান কালকে এটা 8টার সময় 7টার সময় এখানে আসছে, এইখানে কিন্তু আবার বাড়িতে চলে গেল মহিলাগুলা। আচ্ছা, পুরুষগুলো তো ওইখানে আছে কে কোনোরকম একটা করে পরিবারের মানুষ খালি ওই বাড়িতে আছে, তাছাড়া সবগুলো এইখানে আজকে চলে গেল। হ্যাঁ, খাওয়া দাওয়া। কি খেলেন? চিড়া মুড়ি। আচ্ছা, ভাত রান্না হয়েছে? ভাত এখন রান্না হয়েছে, এখন তো দেয় নেই। আচ্ছা আচ্ছা, এখন আমি আসি, তো এখন আমি যাবো কি থাকবো এটা কথা বলতে পারছি না। কেন আজকে প্রধান বললো বলে আজকে লাস্ট ডেট একটা আছে। মানে এবারের ফ্ল্যাটটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। আমরা ময়নাগুড়ির ব্লকের মানুষ আমরা আতঙ্কে থাকি যে কখন তিস্তা বিধ্বংসী হবে, কিন্তু জলঢাকা বিধ্বংসী হবে, হ্যাঁ মানে এটা আমরা কোনোদিনই ভাবিনি। হ্যাঁ, এবারে অতিবৃষ্টির ফলে হোক বা ভুটান থেকে জল পাহাড়ে অতিবৃষ্টির ফলেই হোক, মানে গত 5ই অক্টোবর আমাদের এখানে একটা বিধ্বংসী বন্যা হয়ে যায়। আমাদের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত, রামশাহী গ্রাম পঞ্চায়েত, চুলোভান্ডার গ্রাম পঞ্চায়েত, খাগড়াবাড়ি ওয়ানেরও কিছু মানুষ মানে সাংঘাতিকভাবে বিপন্ন হয়। আমরা তার আগেই আমাদের যে সংকেত ছিল সেই সংকেত অনুযায়ী আমরা পুরোপুরি আমরা প্রস্তুতি ছিলাম। মাইকিং এবং মানুষকে সচেতন থেকে শুরু করে নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্য মানে আমাদের প্রশাসনিক ব্যবস্থা ছিল। হ্যাঁ, পুলিশ, সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের জনপ্রতিনিধি, সেই সঙ্গে মানে আমাদের মানে দলীয় যে মানে কর্মী নেতৃত্ব মানে সকলেই হ্যাঁ মানে এইটার উপরে খুব উদ্বিগ্ন ছিল। তো যা হোক, মানে ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের ময়নাগুড়ি ব্লকে মানে প্রাণহানি ঘটনাটা ঘটে নাই। তো সেই দিন থেকেই আমরা প্রশাসনিক এবং রাজনৈতিক এবং সমস্ত দিক থেকে মানে মানুষের পাশে আমরা আসি। ত্রাণ থেকে শুরু করে রান্না করে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থাপনা যেটা প্রয়োজন মানুষের, হ্যাঁ তো সেটা আমরা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে পরশুদিন আমাদের আরেকটা রেড অ্যালার্ট জারি হয় আমাদের জলপাইগুড়ি জেলার জন্য, যেখানে অতিবৃষ্টি থেকে আরও মানে আশঙ্কা আছে এখানকার মানুষ মানে বিপন্ন হয়ে যাওয়ার জন্য। সেজন্য আমরা তড়িঘড়ি করে আমরা মাইকিং থেকে শুরু করে মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো থেকে শুরু করে সচেতন থেকে শুরু করে আমাদের সমস্ত প্রশাসন এবং জনপ্রতিনিধি এবং আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের মানে সমস্ত কর্মী নেতৃত্ব আমাদের সবাই আমরা অ্যালার্ট ছিলাম, আছি এখনো পর্যন্ত। গতকাল যে মানে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কার জন্য আমাদের আমগুড়ি রামমোহন হাই স্কুল এবং চারের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুলে মানে যে সমস্ত মানুষের বিপদের আশঙ্কা সেই সমস্ত মানুষকে আবারও ফিরিয়ে নিয়ে এসে ওখানে তাদের সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। এখনো আমরা তৎপর আছি। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ত্রাণ বন্টন নিয়ে ভিডিওর সঙ্গে বচসায় সাংসদ মনোজ টিগ্গা, ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। মন্থার বৃষ্টিতে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা, মন খারাপের আবহ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।